২০১৮ সালে যুক্তরাজ্যের ইয়র্কশায়ার উপকূলে হর্নসি উইন্ড ফার্ম প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। 4 ভাগে বিভক্ত এই প্রকল্পের প্রজেক্ট 1 ও প্রজেক্ট 2 এর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এই দুইটি প্রজেক্টে মোট ব্যয় হয়েছে $9.74 বিলিয়ন। এই দুটো প্রজেক্টের সুবিধা পাচ্ছে মোট 24 লাখ ব্রিটিশ পরিবার। এই প্রকল্পের আরও দুটি প্রজেক্ট রয়েছে। প্রজেক্ট 3 শেষ হবে 2027 সালে আর প্রজেক্ট 4 2030 সালে। এই হর্নসি প্রকল্পই হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ উইন্ড ফার্ম বা বায়ু বিদ্যুৎ কল। গতানুগতিক শক্তির উৎসের যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, কয়লা বা গ্যাস ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট ইত্যাদির সাথে যদি তুলনা করা হয় তাহলে উইন্ড ফার্ম নির্মাণের খরচ অনেক বেশি। কিন্তু বর্তমান পৃথিবীতে উইন্ড ফার্মের মতো রিনিউয়েবল এনার্জিকে মনে করা হয় কলিকাতা হারবালের মতো। ক্লাইমেট চেঞ্জ জনিত সমস্যার মোকাবেলায় রিনিউয়েবলকেই মনে করা হয় একমাত্র সমাধান। বিজ্ঞানীদের 97% মনে করেন ক্লাইমেট চেঞ্জ একটা রিয়েল ইস্যু, আর এটার ব্যাপারে আমাদেরকে এখনই পদক্ষেপ নিতে হবে। কারণ কোনো পদক্ষেপ না নিলে এই শতাব্দীতে 150 মিলিয়নের মতো মানুষ মারা যাবে। এই বিশাল সংখ্যক অকাল মৃত্যু কমানো যাবে পৃথিবীর তাপমাত্রা কেবলমাত্র 1.5 ডিগ্রি কমাতে পারলেই। এখন ঘটনা হলো, রিনিউয়েবলের মাধ্যমে যদি দুনিয়া বাঁচানো যায় তাহলে খরচ বেশি হলে ক্ষতি কি, তাই না? খরচ না হয় একটু হলোই, কিন্তু জীবন বাঁচানো তো ফরজ। প্রফেশনাল হিপি বা বিদেশি শাহবাগীরা কাজ করে দুইটা: 1 চুল রং করা, আর 2 ক্লাইমেট চেঞ্জের বিষয় সরকারের ইনঅ্যাক্টিভিটির জন্য যেখানে সেখানে আন্দোলন করা। কিন্তু কিছু কিছু দেশ এদের চিল্লাপাল্লায় কান দিচ্ছে এবং রিনিউয়েবলের ব্যবহারের দিকেও আগাচ্ছে। দুনিয়ার তাপমাত্রা কমাতে এরা খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার। এগুলোর মধ্যে একটা হলো জার্মানি। দেশটার ব্যবহৃত এনার্জি প্রায় 69% আসে রিনিউয়েবল অর্থাৎ বায়ু, সৌর ও সূর্য থেকে। দুইটা বিশ্বযুদ্ধের ভিলেন তো তাহলে দুনিয়াকে বাঁচাতে নায়কের রোলে স্টেজে আসছে, রাইট? এখন চলেন দেখা যাক রিনিউয়েবল এনার্জি ব্যবহারের গ্রাউন্ড রিয়েলিটি কি। এটা কি আসলেই দুনিয়াকে বাঁচাবে, নাকি এটাও মিডিয়া আর রঙিন চুলের ওক লোকদের প্রচার করা একটা মিথ? জার্মানিতে রিনিউয়েবল এনার্জির সোর্স হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বায়ু শক্তি। আমরা জানি উইন্ড মিল কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের হার কমায়। এগুলো বানাতে বানাতে কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত হলেও 5 মাস ব্যবহার করলেই পরিবেশের ক্ষতি পুষিয়ে দেয়। পরিবেশ তো তাহলে রক্ষা পেল, তাই না? কিন্তু দেখা যাচ্ছে কম কার্বন ফুটপ্রিন্ট উইন্ডমিলের একমাত্র উপকারী দিক। আর কোনো উপকার এর নেই। এটি উল্টে পক্ষীকুলের জন্য আজরাইলের মতো। হাজারে হাজারে পাখি প্রতিনিয়ত খুন হচ্ছে উইন্ডমিলের ব্লেডের দ্বারা। এর মধ্যে আছে ঈগলের মতো বিপন্ন প্রজাতির পাখিও। গথামের গার্ডিয়ান প্রতীক বাদুরও এর ব্লেড থেকে নিস্তার পাচ্ছে না। আচ্ছা, এই গেল উইন্ডমিল। এবার আসি সোলারে। সোলার পাওয়ারের কিছু নিজস্ব সমস্যা আছে। উন্নত মানের সোলার প্যানেল সাধারণত 20 থেকে 25 বছর টেকে, কিন্তু বর্তমান বাজার ভরে গেছে নিম্নমানের চাইনিজ সোলার প্যানেলে। এগুলো 5 বছরও টেকে না। এগুলো ভাঙলে ক্যাডমিয়ামের মতো বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ে। এগুলো মাটি থেকে খাবার বা পানিতে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া রিনিউয়েবল এনার্জির এসব বর্জ্য ডিসপোজ করার মতো ভালো প্রযুক্তি এখনও সেভাবে তৈরি হয়নি। প্রায়শই এগুলোকে আফ্রিকা বা দুনিয়ার অন্য কোনো প্রান্তে উন্নয়নশীল এলাকায় ফেলে আসা হয়। এসব সমস্যাকে তাও প্রযুক্তির উন্নতির সাথে ঠিক করা সম্ভব। কিন্তু উইন্ড আর সোলার উভয় সোর্সের এমন একটি অ্যাকিলিস হিল আছে যা কোনো কালেই ঠিক করা সম্ভব নয়। এসব সোর্স তখনই এনার্জি জেনারেট করবে যখন সূর্য উঠবে বা বাতাস বইবে। দুনিয়ার অনেক জায়গায় যেটা দিনের কেবল 10% সময় জুড়ে থাকে। আর হ্যাঁ, ওই রকম জায়গাতেও উইন্ড ফার্ম তৈরি হয়েছে। সবচেয়ে কেপেবল উইন্ড আর সোলার ফার্মও কেবল 30% সময়ই অপটিমাল এনার্জি জেনারেট করতে পারে। যদিও দিনে 75% সময় এগুলা কিছু না কিছু এনার্জি জেনারেট করে। তার রিনিউয়েবল এনার্জির ঘাটতি পূরণ করতে সবসময়ই নিউক্লিয়ার বা ফসিলের উপর নির্ভর করতে হয় উন্নত দেশগুলোকে। এছাড়া রিনিউয়েবল এনার্জি ধরে রাখা যায় না খুব বেশি। হঠাৎ এগুলোর উৎপাদন বন্ধ হয়ে গেলে এনার্জি সরবরাহ সাথে সাথে বন্ধ হয়ে যাবে। বর্তমানে কোনো রিনিউয়েবল সোর্সই উৎপাদন বন্ধ হয়ে গেলে মিনিট 2-এর বেশি এনার্জি সরবরাহ করতে পারবে না। এক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী হলো অস্ট্রেলিয়ায় অবস্থিত 300 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন টেসলা বিগ ব্যাটারি। সেটাও কেবল 2 ঘন্টায় এনার্জি সরবরাহ করতে পারবে। ভবিষ্যতে ব্যাটারি টেকনোলজির উন্নতি হলে হয়তো রিনিউয়েবল এনার্জি আরও সাস্টেইনেবলভাবে এনার্জি সাপ্লাই করতে পারবে, কিন্তু বর্তমান প্রযুক্তিতে তা সম্ভব নয়। এক্সিস্টিং টেকনোলজিতে সেটা করতে গেলে দেখা যাবে ফসলের বদলে জমিতে আমরা ব্যাটারি চাষ করছি। এছাড়া সোলার আর উইন্ড পাওয়ারে আছে রিডান্ডেন্সি ইস্যু। ফসিল ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অনেকটা একই পদ্ধতিতে কাজ করে। ফুয়েলের মাধ্যমে হিট উৎপাদন হয়, হিটের মাধ্যমে স্টিম, আর স্টিমের মাধ্যমে ঘোরে বিশাল আকারের টারবাইন। টারবাইনের মাধ্যমে চলে জেনারেটর, আর এর মাধ্যমে উৎপাদন হয় বিদ্যুৎ। এই বড় টারবাইনগুলো আকারে আসলে অনেক বিশাল। এক একটার ওজন 100 টনের ওপরে।
জিনিস বড় হলেই তো সব ক্ষেত্রেই সুবিধা পাওয়া যায়, এগুলোরও বড় হওয়ার সুবিধা আছে। মেইনলি এই সুবিধা রিডান্ডেন্সির ক্ষেত্রে পাওয়া যায়। এসব পাওয়ার প্ল্যান্ট সারা বছর দিনরাত 24 ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করে। কেবল রিফুয়েলিং এর জন্য 2 বছরে একবার এগুলো বন্ধ করা হয়। কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশনে কি হবে যদি স্টিম প্রোডাকশন বন্ধ হয়ে যায়? কি হবে যদি কোনো কারণে ধরেন পরিবেশবাদীদের বদদোয়ায় দেশের সবগুলো পাওয়ার একসাথে বন্ধ হয়ে যায়? তাহলে তো পাওয়ার জেনারেশনের সানডে মানডে ক্লোজ, রাইট? আসলে কিন্তু তা না। টারবাইনের ঘোরার ফলে এত বেশি গতি জড়তা আর সেন্ট্রিফিউগাল ফোর্স ক্রিয়েট হয় যে কোনো ইনপুট ছাড়াই কয়েক মিনিট আরামসে পাওয়ার জেনারেট হয়। এই কয়েক মিনিটে ন্যাশনাল গ্রিড প্ল্যান্ট রিস্টার্ট মারে আর আগের অবস্থায় নিয়ে আসে। এই রিডান্ডেন্সি উইন্ডোর কারণে পাওয়ার প্ল্যান্টের উৎপাদনে তেমন একটা ঝামেলা হতে দেখা যায় না, প্রাকৃতিকভাবে অনিবার্য কোনো কারণ ছাড়া। উইন্ড টারবাইনের ক্ষেত্রে এ সুবিধা নেই, এজন্য ঘোরা বন্ধ হলেই উৎপাদন বন্ধ, কারেন্টও নেই। সোলার ফার্মের কাহিনীও একই, সূর্য নেই, কারেন্টও নেই। এখন আবার হাইব্রিড উইন্ড টারবাইন নিয়ে হাইপ দেখা যাচ্ছে, যেটাতে টাওয়ারের গোড়ায় ব্যাকআপ ব্যাটারি আছে। এগুলোর ব্যবহারে এ সমস্যার কিছুটা সমাধান হতে পারে, কিন্তু তারপরও জায়গা আর পরিবেশের সমস্যা থেকেই যায়। যে কোনো উইন্ড বা সোলার ফার্ম নির্মাণ করতে গেলে 5000 বর্গমিটার জায়গা লাগে। এই জায়গার গাছপালা আর পশু পাখি উজাড় করে ফেলতে হয়। ব্রিটেনের মতো দেশে কেবল রিনিউয়েবল এনার্জির উপর নির্ভর করতে হলে দেশের 25% জায়গা ব্যবহার করতে হবে। অথচ আমরা জানি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় একটা দেশের আয়তনের 25% বনভূমি লাগে। এতে তো বরং পরিবেশের জন্য হিতে বিপরীত হবে। নায়ক হতে এসে তো রিনিউয়েবল এনার্জি উল্টো ভিলেনের পার্ট করা শুরু করবে তখন। আবার উইন্ড ফার্ম প্রতি বর্গমিটারে কেবল 2.5 ওয়াট এনার্জি জেনারেট করে। এর বিপরীতে নিউক্লিয়ার প্রতি বর্গমিটারে 1000 ওয়াট এনার্জি জেনারেট করে। এখন তো বুঝতেই পারছেন যে রিনিউয়েবল এনার্জি কত ইনএফিশিয়েন্ট। প্রকৃতি আর জীববৈচিত্র্যের জন্য এটা আসলেই কতটা উপকারী। এখন অনেকে বলতে পারে যে এসব সমস্যা সমাধানের জন্য তো অফশোর উইন্ড ফার্ম বানানো যায়, তাই না? হ্যাঁ, ইউকে 2030 সাল নাগাদ আরও 24টি অফশোর ফার্ম বানাবে, কিন্তু সামুদ্রিক প্রজাতির উপর তার প্রভাব কেমন হবে তা জানার জন্য প্রপার ডেটা নেই। আবার একই সাথে ইউকে 332টি অনশোর উইন্ড ফার্ম বানানোর প্ল্যানও করেছে। তাই এখানে ফিলোসফিক্যাল একটা প্রশ্ন থেকেই যায়, রিনিউয়েবল এনার্জি তো প্রকৃতিকে বাঁচাতে এসেছে, তাহলে এত ধ্বংস কেন? প্রকৃতির সাথে এর সম্পর্ক কি টক্সিক রিলেশনের মতো হয়ে গেল না? আর মানুষের মৃত্যুর ব্যাপারটাই বা কেমন? গতানুগতিক এনার্জি সোর্সের তুলনায় তো অ্যাটলিস্ট এখানে তো রিনিউয়েবলের অবস্থা ভালো হওয়ার কথা, কিন্তু পরিসংখ্যান তো বলে ভিন্ন কথা। কয়লা শক্তি অবধারিতভাবেই সবচেয়ে ডেঞ্জারাস। এখানে প্রতি পেটাওয়াট আওয়ার শক্তি উৎপাদনের বিপরীতে মারা যায় 1 লক্ষ জন। তেলের ক্ষেত্রে তা 36,000, বায়োমাসের ক্ষেত্রে 24,000 এবং প্রাকৃতিক গ্যাসে 4,000। এই হিসাব কিন্তু এসবের সাথে সংশ্লিষ্ট দূষণে হওয়া মৃত্যু বাদ দিয়ে। কিন্তু কার্বন নিউট্রাল এনার্জি সোর্সের আমলনামাও খুব একটা সুবিধার নয়। হাইড্রো এনার্জিতে তথা জলবিদ্যুতে প্রতি পেটাওয়াট আওয়ারে মৃতের সংখ্যা 1400 জন। আবার এখানে ট্রোজান হর্সের মতো অনেক কার্বন ডাই অক্সাইডও উৎপন্ন হয়। সোলারের ক্ষেত্রে মৃতের সংখ্যা 4400 আর উইন্ডে 150। কিন্তু উইন্ডের ক্ষেত্রে প্রপার ডেটা নেই, আরও ডেটার প্রয়োজন আছে এই ক্ষেত্রে। কিন্তু মৃত্যু হারে সবচেয়ে নিচে আছে অতি পরিচিত এক কুলাঙ্কার নিউক্লিয়ার এনার্জি। এখানে প্রতি পেটাওয়াট আওয়ারের মৃতের সংখ্যা 90 জন মাত্র। এই সংখ্যা চার্নোবিল, ফুকুশিমা আর 3 মাইল আইল্যান্ডকে হিসাব করেই। নিউক্লিয়ার ওয়ারহেড আর চার্নোবিলের কারণে এই এনার্জির পাবলিক ইমেজ খুবই খারাপ, কিন্তু পরিসংখ্যানকে তো ইগনোর করা যায় না। স্ট্যাটিস্টিক্যালি এটাই সবচেয়ে সেফ এনার্জি সোর্স। নিউক্লিয়ার এনার্জির সাথে মিডিয়ার সম্পর্ক শাহিনার নোটির পোলার মতো। তাই অনেক দেশ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ডিকমিশন করে রিনিউয়েবলের দিকে ঝুঁকছে। নিউক্লিয়ার ফিশন আসলে এনার্জি দুনিয়ার বাপ্পারাজ। সব দিক থেকে ভালো হলেও তার কপালে ভালোবাসা জোটে না। নিউক্লিয়ার ফিউশনে কার্বন এমিশন হয় না, এর একমাত্র বাই প্রোডাক্ট হলো নিউক্লিয়ার ওয়েস্ট। কিন্তু অন্য এনার্জির বাই প্রোডাক্টের মতো এটা পরিবেশে ছড়ায় না, বরং 100% কন্টেইন করে রাখা যায়। এটাকে পুনরায় বারবার রিঅ্যাক্টরে ব্যবহার করারও সুযোগ আছে। এটা অবশ্যই সত্যি যে ইউরেনিয়ামের প্রসেসিং এবং এনরিচমেন্টে ফসিল ফুয়েল লাগে এবং এতে কার্বন নিঃসরণ হয়, কিন্তু লং রানে একটা রিঅ্যাক্টরের লাইফ স্প্যান বিবেচনা করলে এখান থেকে মাত্র 65 কেজি কার্বন ডাই অক্সাইড নির্গত হয় পার কিলোওয়াট আওয়ারে, যেটা কিনা একটা উইন্ড ফার্ম সমান। যদি এর কনস্ট্রাকশন আর রেগুলার মেইনটেনেন্স কনসিডার করা হয় তাহলে টাঙ্গানি আর লটকানিতেও একই কথা হলো। কিন্তু যদি বলি নিউক্লিয়ারের কার্বন ফুটপ্রিন্ট উইন্ড থেকে কম হতে পারে, নড়েচড়ে বসলেন? তাহলে শোনেন মূল কাহিনী। 1987 থেকে বিশ্বের 2 মোড়ল ইউএস আর সোভিয়েত ইউনিয়ন নিজেদের নিউক্লিয়ার ওয়ারহেড রিটায়ার আর ডিকমিশন করছে।
সাম্প্রতিক জিওপলিটিক্যাল কারণে আবার ঠোকাঠুকি শুরু হলেও তারা এই কাজ নিয়মিতই করে আসছিল। এই ওয়ারহেডগুলো কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্যবহার করা সম্ভব। তাহলে লাভ কিন্তু দুটো। একে, ওয়ারহেড কমবে, আবার ফুয়েলের প্রসেসিং বা এনরিচমেন্টও করা লাগবে না, কারণ এগুলো অলরেডি প্রসেসড। ব্যাপারটা তো একেবারে খাপে খাপ, সাপও মরল, লাঠিও ভাঙল না। সংশয়বাদীরা মনে করে নিউক্লিয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ায়, কিন্তু আসলে ব্যাপারটা পুরোপুরি তার বিপরীত। নিউক্লিয়ার ওয়েপন কমাতে বরং আরও প্ল্যান্ট বানানো প্রয়োজন। 2013 সালে নিউক্লিয়ার প্ল্যান্টের ফুয়েল হিসেবে ব্যবহৃত ইউরেনিয়াম 235 এর 19% এসেছে ডিকমিশনড ওয়ারহেড থেকে। অদ্ভুত আরেকটা ব্যাপার হলো আমেরিকানদের ঘর আলোকিত করছে রাশিয়ানদের ডিকমিশনড ওয়ারহেড। এবার চলেন চোখ বুলিয়ে দেখি দুই প্রতিবেশী দেশের দিকে, জার্মানি এবং ফ্রান্স। এদের মধ্যে জার্মানি অঢেল টাকা ঢেলেছে রিনিউয়েবল এনার্জির পেছনে। দেশটি 2023 সালে তাদের নিউক্লিয়ার ফেজ আউট প্রক্রিয়া সম্পন্ন করে, অর্থাৎ পুরোপুরি বাদ দিয়ে দেয়। অন্যদিকে তাদের প্রতিবেশী ফ্রান্স হিউজলি ইনভেস্ট করে নিউক্লিয়ার প্ল্যান্টে। বর্তমানে তাদের দেশে 56টি ওয়ার্কিং নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে এবং তাদের ব্যবহৃত বিদ্যুতের প্রায় 70% আসে নিউক্লিয়ার থেকে, যেটা পার ক্যাপিটা হিসেবে বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি। এর রেজাল্ট কি জানেন? জার্মানির পার ক্যাপিটা কার্বন ডাইঅক্সাইড এমিশন 7.26 2020 অনুসারে, ফ্রান্সের 3.95 2020 অনুসারে, যা প্রায় ডাবল। এনার্জির পেছনে ফরাসিদের খরচও লাগে কম। তারা পার কিলোওয়াট আওয়ারে বিপরীতে খরচ করে 23 ইউরো, কিন্তু জার্মানরা খরচ করে 40 ইউরো, ইউরোপে সেকেন্ড হাইয়েস্ট। এই ভিডিওর উদ্দেশ্য আসলে রিনিউয়েবলকে খারিজ করে দেওয়া নয়। এই এনার্জি সোর্স আসলে ইম্পর্ট্যান্ট, কিন্তু সেটা কতটা স্যাক্রিফাইস করে আসলে। প্রাকৃতিক সৌন্দর্যের বদলে চারদিকে কেবল উইন্ড ফার্মের ব্লেডই ঘুরতে দেখলাম, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। এটা তো হতে পারে না। আর সেটা করবই বা কেন, যখন এর চেয়ে নিরাপদ অল্টারনেটিভ সেই 40-এর দশক থেকে আমাদের সাথেই আছে? নিউক্লিয়ার ফিউশন যদি সম্ভব না হয়, তাও নিউক্লিয়ার ফিউশনে আমাদের বিনিয়োগ করা উচিত, কারণ এটা দামে কম, মানে ভালো, আবার গোটা দুনিয়াকে বার্ড প্লেন্ডার থেকেও রাখে মুক্ত। কেমন হয় যদি নিউক্লিয়ার এনার্জিকে আরও ইফেক্টিভ করা যায়? যদি ওয়েস্ট, মেলটাউন বা সেফটির ঝামেলাই পয়দা না হয়? এই সুযোগও কিন্তু আছে। 1950 সালে ভারতের হোমি ভাব নামে এক নিউক্লিয়ার ফিজিসিস্ট দাবি করেন যে টিপিক্যাল ইউরেনিয়াম 235 আর প্লুটোনিয়াম 239-এর বদলে আরও একটা ফুয়েল নিউক্লিয়ার ফিশনে ব্যবহার করা যায়, থোরিয়াম। থোরিয়াম একটি প্রাকৃতিক রেডিও অ্যাক্টিভ পদার্থ, যেটা ইউরেনিয়ামের তুলনায় 4 গুণ বেশি অ্যাভেলেবল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকান সরকার মোল্টেন সল্ট রিঅ্যাক্টর ডিজাইন করে। ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরিতে এর রিঅ্যাক্টর বানানো হয় এবং থোরিয়াম দিয়ে 1965 থেকে 1969 সাল পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের কর্তারা ঠিক করে যে নিউক্লিয়ার এনার্জির ফিউচার হবে ইউরেনিয়ামে। তাই 60-এর দশক থেকে সব রিঅ্যাক্টরই ফুয়েল হিসেবে ইউরেনিয়াম ব্যবহার করে আসতেছে। আঙ্কেল স্যাম ইউরেনিয়ামকে ডিফ্যাক্টো ফুয়েল হিসেবে চুজ করার অনেক কারণ ছিল। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো ইউরেনিয়াম দিয়ে বেশ উন্নত মানের বোমা বানানো যায়, আর যুদ্ধই যাদের রুটি আর পাওয়ারের মূল উৎস, তারা ইউরেনিয়াম বেছে নিবে, এটাই তো স্বাভাবিক। থোরিয়াম দিয়েও বোমা বানানো যায়, কিন্তু সেটা বেশ কঠিন আর ইনএফেক্টিভ। থোরিয়ামের আরও সুবিধা আছে, যেমন এতে নিউক্লিয়ার ওয়েস্ট কম হয়। এক চাইনিজ বিজ্ঞানী তো বলছে যে এটা ইউরেনিয়াম থেকে 1000 গুণ কম বর্জ্য উৎপাদন করে, আর তার উপর রিঅ্যাক্টর ব্যবহার করতে এটাকে এনরিচও করা লাগে না। খেলা আরও জমে যায় যখন আপনি জানবেন যে লিকুইড ফ্লুরাইড থোরিয়াম রিঅ্যাক্টর লিফটার নামে একটা থোরিয়াম রিঅ্যাক্টর ডিজাইন আছে, যেটা মেলটাউন প্রুফ। নো মেলটাউন ইজ ইকুয়াল টু নো চার্নোবিল। ইউরেনিয়াম রিঅ্যাক্টরে মেলটাউনের মূল কারণ অতিরিক্ত তাপ আর পাওয়ার ফেলিয়ার প্রোন এফেক্টিভ কুলিং সিস্টেম। কিন্তু লিফটার রিঅ্যাক্টরের নিচে একটা প্লাগ আছে, যেটা তাপমাত্রা বাড়লে গলে যায় এবং সকল ফুয়েল আন্ডারগ্রাউন্ড সেফ স্টোরেজে গিয়ে জমা হয়। থিওরিটিক্যালি যেটা রিঅ্যাক্টর মেলটাউনকে পুরোপুরি রোধ করতে পারে। এটাকে তো এখন সর্বরোগের মহা ঔষধ মনে হচ্ছে, রাইট? সায়েন্স রাইটার রিচার্ড মার্টিনও মনে করেন সেটাই। তার মতে থোরিয়াম ক্লিন আর লিমিটলেস এনার্জির ভালো সোর্স হতে পারে। এর ফলে টক্সিক ওয়েস্ট, অস্ত্রের বিস্তার, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট এসব নিয়ে মানুষের মাথা ব্যথা থাকবে না। আবার নিউক্লিয়ার ফুয়েল প্রসেসিংয়ের ঝামেলা আর খরচ থেকেও মিলবে মুক্তি। কিন্তু থোরিয়ামের ক্লিন ইমেজে কি দাগ নেই? অবশ্যই আছে। অনেকেই মনে করে এটা খুবই এক্সপেরিমেন্টাল আর থিওরিটিক্যাল একটা জিনিস, আর ইউরেনিয়ামের মতো লার্জ স্কেলে ব্যবহার না হওয়ায় এটার ভালো খারাপ নিয়ে খুব বেশি কথা বলা যায় না। কিন্তু জানার উপায় তো একটাই, রিঅ্যাক্টরে এটা ব্যবহার করা। আর ঠিক এই কাজটাই করছে ইন্ডিয়া। তাদের দেশে বেশ ভালো পরিমাণে থোরিয়াম পাওয়া যায়, আর 2050 সালের মধ্যে নিজেদের এনার্জি চাহিদার 30% থোরিয়াম রিঅ্যাক্টর দিয়ে মেটানোর প্ল্যান করছে তারা।
ব্রিটেন, ফ্রান্স, কানাডা, আমেরিকা, চায়না সহ আরও কিছু দেশ নিউক্লিয়ার ফুয়েল হিসেবে সোডিয়াম ব্যবহার করবে কিনা তা ভাবছে। কিন্তু এখন পর্যন্ত ইন্ডিয়াই একমাত্র দেশ যারা ওয়েল প্ল্যান্ড, গভর্নমেন্ট অ্যাপ্রুভড প্ল্যান নিয়ে আগাচ্ছে। সোডিয়াম বেসড এনার্জি জেনারেশনের জন্য তারা 2025 সাল নাগাদ 62টি রিয়েক্টর স্থাপনের প্ল্যান করছে। আর যেহেতু দুনিয়া দূষণকারীদের তালিকায় তাদের রোল নাম্বার 3, সেহেতু এটার মাধ্যমে হয়তো দুনিয়া আরও কয়েকটা দিন বেশি ভালো থাকবে। টু বি অনেস্ট, দুনিয়ার উচিত চায়নাকে থামতে বলা। তারা যেভাবে ডাইনোসরদের হাড্ডিগুড্ডি ওরফে কয়লা পড়াচ্ছে, তাতে দুনিয়ার 12টা বেজেই যাচ্ছে। পৃথিবীর কার্বন এমিশনের প্রায় 30% করে মাওয়ের দেশ। এটা কোনো সারপ্রাইজও না অ্যাকচুয়ালি, কারণ তাদের পাওয়ার প্রোডাকশনের 55% কয়লা বেসড। 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া ডেটা অনুযায়ী তাদের পাওয়ার প্রোডাকশনের মাত্র 5% আসে নিউক্লিয়ার থেকে। এই ভিডিওতে বলা হচ্ছে না যে বাকি সব সোর্স বাদ দিয়ে কেবল নিউক্লিয়ারকে কোলে তুলে নাচতে হবে। পরিবেশ রক্ষায় রিনিউয়েবল ভাইটাল রোল প্লে করতে পারে, কিন্তু আমাদেরকে এক হতে হবে কয়লার বিরুদ্ধে। নগণ্য পরিমাণ পাওয়ার রিটার্নের জন্য ব্যাপক কয়লা পোড়াতে হয়, আর এই ইনএফেক্টিভ পদ্ধতি মানুষ এবং দুনিয়া দুয়েরই ক্ষতি করছে। আর যেসব দেশ কয়লার অল্টারনেটিভ খুঁজছে, তারা যেন নিউক্লিয়ারকে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ট্রিট না করে। রিনিউয়েবল এনার্জি ট্রেন্ডি, কুল ওয়ে, কিন্তু কনসেপ্ট কুল হলেই জিনিস ভালো হবে এমন তো কথা নেই। নিউক্লিয়ার আলাপে বাংলাদেশ এখনও রেলিভেন্ট। রূপপুরের মাধ্যমে আমরাও ঢুকলাম নিউক্লিয়ারের জমানায়। এ নিয়ে অনেকের আনন্দেরও সীমা নেই। তবে মাথায় রাখতে হবে যে চার্নোবিল সহ 3 মাইল আইল্যান্ড সব যাবতীয় নিউক্লিয়ার বিপর্যয়ে দোষ যত না রিয়েক্টরের, তার চেয়ে বেশি মানুষের মিসম্যানেজমেন্টের। আর এ বিষয়ে মাশাল্লাহ আমরা বাঙালিরা পিএইচডি হোল্ডার। আমাদের দেশের এমন কোনো সেক্টর নাই যেখানে অব্যবস্থাপনা জিনিসটা মহামারী আকারে নেই। সো বি কেয়ারফুল হোয়াট ইউ উইশ ফর।